আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা ইউনিট 3 এর লেসন 5 থেকে প্রথম যে অ্যাক্টিভিটি রয়েছে এই নম্বর অ্যাক্টিভিটি এটি সম্পন্ন করেছিলাম। এখানে আমরা একটি চিঠি পড়েছিলাম, যেই চিঠিটি মূলত সোহেলকে লিখেছে রবি। এই চিঠির মাধ্যমে রবি সোহেলকে জানিয়েছে যে তার বাবা মৃত্যুবরণ করেছেন এবং তিনি ঠিক কী কারণে মৃত্যুবরণ করেছেন তার বিস্তারিত এখানে লেখা রয়েছে। তো এই চিঠিটি গত ক্লাসে আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দিয়েছিলাম। এবার ঠিক তার পরবর্তী অ্যাক্টিভিটিতে আমরা চলে যাব। বি নম্বর অ্যাক্টিভিটি দেখো, এখানে বলা হয়েছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন, ফার্স্ট সে দেন রাইট। আমাদের এখানে তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে। এই প্রশ্ন তিনটি আমরা এখনো উত্তর লেখার চেষ্টা করব। এই তিনটি প্রশ্নের উত্তর লেখার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে এর আগে যে চিঠিটি রয়েছে এই চিঠিটি খুব ভালোভাবে পড়ে বুঝতে হবে, কারণ এই চিঠির মধ্য থেকেই মূলত এই প্রশ্নগুলো করা হয়েছে। তো তোমরা এখনও যারা চিঠির ক্লাসটি দেখোনি অবশ্যই কোর্স টিকা থেকে সেই ক্লাসটি দেখে নেবে। এবার চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে এই তিনটি প্রশ্নের উত্তর আমরা লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ইউনিট 3 যার নাম হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন। আমাদের লেসন 5 এর নাম হচ্ছে এ লেটার। তো দেখো, প্রথম যে প্রশ্ন আমাদেরকে করা হয়েছে সেখানে জানতে চাওয়া হয়েছে হোয়াট কুড বি দ্য রিলেশনশিপ বিটুইন সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার অফ দ্য লেটার। এই যে চিঠিটি আমরা পড়েছি সেই চিঠিতে যিনি সেন্ডার ছিলেন, সেন্ডার মানে হচ্ছে প্রেরক, যিনি চিঠিটি লিখেছেন বা পাঠিয়েছেন। তো এই সেন্ডার অ্যান্ড রিসিভারকে যিনি চিঠিটি পাবেন বা প্রাপক। তো এই সেন্ডার অ্যান্ড রিসিভার এই দুজন ব্যক্তির মধ্যে কি সম্পর্ক, কি রিলেশনশিপ, তাদের মধ্যে কি সম্পর্ক হতে পারে বলে তুমি মনে করো? তো আমরা অ্যান্সারে লিখতে পারি এভাবে, ঠিক দেখো, দ্য সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার অফ দ্য লেটার কুড বি ক্লোজ ফ্রেন্ডস অর রিলেটিভস। আমি মনে করছি যে এই সেন্ডার এবং রিসিভার এই দুইজন সম্ভবত ক্লোজ ফ্রেন্ড। ক্লোজ ফ্রেন্ড মানে কি তোমরা জানো, ঘনিষ্ঠ বন্ধু বা খুব কাছের বন্ধু, অর রিলেটিভস অথবা কোনো আত্মীয় হবেন, এরকম সম্পর্ক তাদের মধ্যে হতে পারে। The way the sender shares personal grief and asks the receiver to write back suggests a strong bond between them. তো আমি ঠিক কী কারণে মনে করছি যে তারা হয়তো খুব ভালো বন্ধু অথবা আত্মীয় হতে পারে? দেখো, আমি এ কারণে উল্লেখ করেছি যে দ্য ওয়ে দ্য সেন্ডার শেয়ার্স পার্সোনাল গ্রিফ, যেইভাবে এই গল্পের লেখক তার যেই ব্যক্তিগত দুঃখগুলো শেয়ার করেছে। আমরা দেখেছি রবির বাবা যখন মারা যায় তখন রবি সোহেলকে চিঠিতে তার বিস্তারিত বর্ণনা দিয়েছে যে কিভাবে তার বাবা মারা গিয়েছে এবং তার বাবা মারা যাওয়ার কারণে তাদের পরিবারে যেই শোক নেমে এসেছে, তারা যেভাবে ভেঙে পড়েছে, কারণ তাদের এখন আর কোনো আর্নিং সোর্স নেই, উপার্জনক্ষম কোনো ব্যক্তি নেই। তো এই যে পার্সোনাল গ্রিফ বা ব্যক্তিগত যে দুঃখগুলো রয়েছে, গ্রিফ মানে হচ্ছে দুঃখ, কষ্ট, তো এই যে ব্যক্তিগত দুঃখগুলো রবি তার বন্ধুকে শেয়ার করেছে, যেভাবে শেয়ার করেছে এটা দেখে মনে হয় যে তাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং আছে। আবার বলা হয়েছে কি দেখো, আস্ক দ্য রিসিভার টু রাইট ব্যাক, এবং চিঠির শেষে আমরা দেখতে পাই চিঠির যিনি প্রাপক রয়েছেন তাকে বলা হয়েছে যে তাকে যেন পুনরায় আবার চিঠিটির উত্তর লেখে। সাজেস্ট এ স্ট্রং বন্ড বিটুইন দেম, যেটা কিনা আমাদের কাছে নির্দেশ করে যে উভয়ের মধ্যে একটা স্ট্রং বন্ড বা একটা শক্তিশালী বাঁধন রয়েছে দুজনের মধ্যে। তো আমরা ঠিক এভাবে লিখতে পারি এই 1 নম্বর প্রশ্নের উত্তরটি। দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে হোয়াট কজেস লাং ক্যান্সার। লাং ক্যান্সার বা ফুসফুসের যে ক্যান্সার রয়েছে সেটি কিভাবে হয়? তো দেখো, আমরা অ্যান্সার লিখতে পারি যে লাং ক্যান্সার ইজ কজড বাই স্মোকিং সিগারেট হুইচ কন্টেইন এ পয়জনাস সাবস্ট্যান্স কল্ড নিকোটিন। দেখো, বলা হয়েছে যে লাং ক্যান্সার এটা মূলত হয় স্মোকিং সিগারেট, অর্থাৎ সিগারেট ধূমপানের মাধ্যমে, হুইচ কন্টেইন এ পয়জনাস সাবস্ট্যান্স, যেটা কিনা পয়জনাস সাবস্টেন্স বা বিষাক্ত পদার্থ বহন করে, কল্ড নিকোটিন, যার নাম হচ্ছে নিকোটিন। অর্থাৎ সিগারেটের মধ্যে নিকোটিন নামে বিষাক্ত এক ধরনের পদার্থ থাকে এবং এই পদার্থগুলোই মূলত স্মোকিংয়ের মাধ্যমে লাং ক্যান্সার সৃষ্টি করে। ওয়েন এ পার্সন স্মোক ফর ইয়ার্স, যখন একজন ব্যক্তি বছরব্যাপী ধূমপান করে, নিকোটিন এন্টার্স দ্য লাং উইথ ইচ পাফ অ্যান্ড গ্রাজুয়ালি ড্যামেজ দ্য লাংস লিডিং টু ক্যান্সার। দেখো, বলা হয়েছে যখন একজন ব্যক্তি বছর ধরে ধূমপান করতে থাকে তখন ওই যে বিষাক্ত পদার্থ যার নাম হচ্ছে নিকোটিন সেটা প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? এন্টার দ্য লাংস, অর্থাৎ ফুসফুসে প্রবেশ করে। কিভাবে প্রবেশ করে? উইথ ইচ পাফ, অর্থাৎ যখন সিগারেট ফোঁকা হয়
সিগারেট টান দিয়ে ভেতরে ধোঁয়াটা নেওয়া হয়, ঠিক তখন প্রত্যেকটা টানে বা প্রত্যেকটা ফুকে এই যে নিকোটিন এটা ফুসফুসের মধ্যে প্রবেশ করে অ্যান্ড গ্রাজুয়ালি অর্থাৎ ধীরে ধীরে ক্রমান্বয়ে ড্যামেজেস দ্য লাংস, মানুষের যে লাংস বা ফুসফুস রয়েছে সেটাকে ড্যামেজ করে দেয় বা অকার্যকর করে দেয়, লিডিং টু ক্যান্সার, এবং এটা একটা পর্যায়ে ক্যান্সারের দিকে নিয়ে যায়। তো আমরা জানলাম যে কিভাবে লাং ক্যান্সার হয়। এবার আমরা পরবর্তী যে প্রশ্ন সেটা দেখব। 3 নম্বর জানতে চাওয়া হয়েছে, হু ডু ইউ থিঙ্ক আর দ্য মেম্বার্স অফ রবিস ফ্যামিলি? তুমি কি মনে করো রবির পরিবারে সদস্য কারা? ওয়াই ডু ইউ থিঙ্ক সো? তুমি কেন এমনটি মনে করো? শিক্ষার্থীরা দেখো, আমরা যখন চিঠিটি পড়েছিলাম তখন আমরা রবির পরিবারের যে সদস্যরা রয়েছে তাদের সম্পর্কে জেনেছিলাম, কিন্তু পরিবারে ঠিক কারা কারা রয়েছেন এটা আমি ঠিক জানি না, এটা সেখানে ক্লিয়ারলি বলা নেই। তো এখানে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে তুমি ঠিক কী মনে করো যে রবির পরিবারে কারা কারা রয়েছে। তো দেখো, আমি আমার অনুমান থেকে এখানে লিখে দিয়েছি যে রবিস ফ্যামিলি লাইকলি কনসিস্ট অফ হিস মাদার, হিমসেলফ অ্যান্ড 5 আদার মেম্বার্স, মেকিং এ টোটাল অফ 7। আমি মনে করছি যে রবির পরিবার গঠিত যে সকল সদস্যদের নিয়ে তারা হচ্ছে রবির মা, রবি নিজে অর্থাৎ হিমসেলফ অ্যান্ড 5 আদার্স মেম্বার্স, এবং আরও 5 জন আলাদা সদস্য, মেকিং এ টোটাল 7 অর্থাৎ 7 সদস্য বিশিষ্ট পরিবার। সিন্স হিজ ফাদার ওয়াজ মেনশনড অ্যাজ দ্য অনলি আর্নিং মেম্বার, যেহেতু তার বাবাকে এই চিঠিতে উল্লেখ করা হয়েছে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে, দ্য রেস্ট অফ দ্য ফ্যামিলি কুড ইনক্লুড সিবলিং অ্যান্ড পসিবলি গ্র্যান্ডপ্যারেন্টস। তাহলে পরিবারের অন্য যে সকল সদস্যরা রয়েছে তারা হতে পারে যে অন্য যে সকল সহোদর রয়েছে তারা, অথবা সম্ভবত গ্র্যান্ড প্যারেন্টস এরকম হতে পারে, অর্থাৎ দাদা দাদি হতে পারে অথবা নানা নানি হতে পারে, তো তারা হতে পারে। দ্য লেটার ইন্ডিকেটস দ্যাট দে আর নাও ফেসিং ফিনান্সিয়াল স্ট্রাগল আফটার হিজ ফাদার্স পাসিং। এই চিঠিতে আমরা দেখতে পাই যে তারা এখন ফাইন্যান্সিয়াল যে স্ট্রাগল রয়েছে বা আর্থিক যে দুঃখ কষ্ট রয়েছে সেগুলো তারা এখন ভোগ করছে আফটার হিজ ফাদার্স পাসিং, তার বাবার মৃত্যুর পর। হুইচ সাজেস্ট দ্যাট দেয়ার আর ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্স। সুতরাং এটা বোঝা যায় যে এখন তারা একেবারে নির্ভরশীল, কারণ যেহেতু তাদের পরিবারে এখন আর উপার্জনক্ষম কোনো ব্যক্তি নেই। শিক্ষার্থীরা আমরা এখান থেকে এই প্রশ্নের উত্তরটি দিলাম। দেখো, আমরা যখন চিঠিটি পড়ি আমাদের চিঠির দেখো একেবারে শেষের দিকে এই কথাটি লেখা ছিল যে ইউ নো উই আর এ বিগ ফ্যামিলি অফ 7, যে তুমি জানো, রবি সে সোহেলকে বলছে যে তুমি জানো আমার পরিবারটি অনেক বড় এবং পরিবারের সদস্য সংখ্যা 7 জন, কিন্তু এই 7 জন কে কে এটা কিন্তু এই চিঠিতে বিস্তারিত বলা হয়নি। তো এটি মূলত আমাদেরকে অনুমান করতে বলা হয়েছিল এই প্রশ্নে যে তুমি কি মনে করো যে কারা কারা রয়েছে রবির পরিবারে। তো আমি ঠিক এভাবে লিখে দিলাম যে কারা কারা রয়েছে, আমি অনুমান করে লিখে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে এই প্রশ্নের উত্তরটি লিখতে পারো। শিক্ষার্থীরা এখানে মোট 3টি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আমি চেষ্টা করছি বাংলার অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দিতে। আশা করছি এখান থেকে আর কোনো অসুবিধা নেই তোমাদের বুঝতে। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব সি নম্বর অ্যাক্টিভিটিতে, সেখানে আরও বেশ অ্যাট্রাক্টিভ একটা কাজ রয়েছে। বলা হয়েছে ইমাজিন ইউ আর সোহেল, নাও রাইট আ রিপ্লাই টু রবিস লেটার। মনে করো তুমি হচ্ছে সোহেল, এখন তুমি রবির চিঠির একটা উত্তর দাও। দেখো, রবি এখানে যে চিঠিটি লিখেছে কাকে লিখেছে? সোহেলকে লিখেছে। এখন মনে করো তুমি সোহেল, তো তুমি যদি সোহেল হয়ে থাকো সেক্ষেত্রে এই চিঠির উত্তরে তুমি ঠিক কী লিখতে পারো সেটাই মূলত এখানে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো এর পরবর্তী ক্লাসে এই চিঠির যে রিপ্লাই বা উত্তর কিভাবে লিখতে হয় তা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাই শিক্ষার্থীরা কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।